আপনি যদি অনলাইনে গেম খেলতে পছন্দ করেন তাহলে নিশ্চয়ই কয়েন কালেক্টিং এর অভিজ্ঞতা রয়েছে। এইসব কয়েন বাস্তব জীবনে কোনো কাজে না লাগলেও এমন কিছু কয়েন রয়েছে যেগুলোর দাম ডলারের থেকেও কয়েক গুণ বেশি, কিন্তু এই কয়েনগুলো অনলাইন থেকে কালেক্ট করতে হয়। একবার ভাবুন তো, আপনি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কিন্তু সেই টাকা আপনি ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, কিন্তু সেই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আন্ডারগ্রাউন্ড থেকে কিলার হায়ার করতে পারবেন, বাড়ি গাড়ি জমি জমা সবকিছু কিনতে পারবেন, কিন্তু আপনি কখনোই ছুঁতে পারবেন না। আবার এই যে টাকাগুলা দিয়ে আপনি লেনদেন করবেন, অর্থাৎ একটা কিলার হায়ার করবেন, আপনাকে কেউ ধরতে পারবে না, কারণ এই টাকার ট্রানজেকশন ট্র্যাক করা যায় না। অর্থাৎ কে এই টাকা সেন্ড করলো, কে এই টাকা গ্রহণ করলো, এটা কেউই ধরতে পারবে না। জিনিসটা শুনতে খুব অদ্ভুত লাগলেও এটা আসলে সত্য, কারণ বর্তমানে আমরা ক্রিপ্টোকারেন্সির যুগে আছি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আবারও বিজয়ী হয়েছেন। শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম একটি বিষয় ছিল ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন, যেখানে আমেরিকাকে ক্রিপ্টোকারেন্সির গ্লোবাল কেন্দ্র বানানোর লক্ষ্য রয়েছে। এমনকি টেসলা 2022 সালে তার বিটকয়েন রিজার্ভের 75% বিক্রি করে দিয়েছিল, যার মূল্য ছিল প্রায় $900 মিলিয়ন। আরো মজার বিষয় হলো যুক্তরাজ্য বর্তমানে তাদের পেনশনে বিটকয়েন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সির উৎপত্তি এবং ব্যবহার কিভাবে শুরু হয়, কেন মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চায়, ক্রিপ্টোকারেন্সির সাথে গ্লোবাল ইকোনমির সংযোগ কোথায় এবং কিভাবে একমাত্র ক্রিপ্টোকারেন্সি মুদ্রাস্ফীতি রোধ করতে পারে। টেকনোলজির এই যুগে বিস্ময়কর এক আবিষ্কার হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি, যার আরেক নাম ক্রিপ্টোকারেন্সি। পলিটিক্যাল ক্যারিয়ার, পার্সোনাল লাইফ এবং মাল্টি ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলার পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বিভিন্ন সেক্টরে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মানুষের মনে নতুন প্রশ্নের উদয় হয়েছে। তবে কি ক্রিপ্টোকারেন্সি হতে যাচ্ছে ভবিষ্যতের অর্থনীতির মূল চালিকা শক্তি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে ক্রিপ্টোকারেন্সি কি, আর কেনই বা ক্রিপ্টোকারেন্সি মানুষের এত কৌতূহল। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ভার্চুয়াল কারেন্সি বা ভার্চুয়াল কয়েন, যেটাকে লেনদেন করা হয় কম্পিউটারে এবং অনলাইনের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অদ্ভুত এই কারেন্সির শুরুটা হয়েছিল কিভাবে? 1983 সালে ডেভিড চাউম নামের এক ব্যক্তি প্রথম ইলেকট্রনিক ক্যাশ তৈরির কথা চিন্তা করেন, কিন্তু এই ভিজুয়ালাইজেশনকে বাস্তবে রূপ দিতে অনেকগুলো বছর ডেভিডকে প্র্যাকটিস করতে হয়েছে। 1990 সালে প্রথম ক্রিপ্টোকারেন্সি বা ই ক্যাশ লঞ্চ করা হয়, যেটার ডেভেলপার ছিল ডিগি ক্যাশ নামের একটি কোম্পানি। কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানিটি ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ায় ই ক্যাশের যাত্রা সেখানেই বন্ধ হয়ে যায়। ডেভিডের এই ইউনিক আইডিয়াকে মডিফাই করে পরবর্তীতে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করা হলেও সেগুলো মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অনেক বছর পর 2008 সালে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে। 2008 সালে সাতোশি নাকামি নামক একজন ব্যক্তি সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আইডিয়া দেন। 2009 সালের শুরু থেকে বিটকয়েন সফটওয়্যার অ্যাভেলেবেল হতে শুরু করে। সাতোশি নাকামি তৈরি করা বিটকয়েন নামের সেই ক্রিপ্টোকারেন্সি বর্তমানে পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন হলো, ক্রিপ্টোকারেন্সি বলতে কি শুধুমাত্র বিটকয়েনকেই বোঝায়? আসলে ক্রিপ্টোকারেন্সি বলতে শুধুমাত্র বিটকয়েনকে বোঝায় না। মার্কেটে অনেক রকমের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এর মধ্যে ইথোরিয়াম, লাইট কয়েন, স্টেবল কয়েন, টোকেনের মতো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মানুষ বেশি অবগত। বর্তমানে অনেকগুলো ভার্চুয়াল কারেন্সি অ্যাক্টিভ থাকলেও পুরো বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বেশি। 2013 সাল থেকে বিটকয়েন সফলভাবে মার্কেটে বিচরণ করছে। পুরো বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষ বিটকয়েন ব্যবহার করে, এমনকি মাইক্রোসফট, পেপাল, শপিফাইয়ের মতো বড় বড় কোম্পানিগুলো বিটকয়েন পেমেন্ট গ্রহণ করে। বিটকয়েনের শেয়ার সেল করেও অনেক মানুষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। টেসলার কথায় আসা যাক। 2020 সালের ডিসেম্বরের দিকে এই কোম্পানিটি বিটকয়েন ইউজারকারীর তালিকায় নাম লেখায়। ইলন মাস্কের দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালে টেসলা তার বিটকয়েন রিজার্ভের 10% সেল করে দেয়। ইলন মাস্ক আরো জানায় 2022 সালে টেসলা বিটকয়েন রিজার্ভের 75% বিক্রি করে দেয়, যেটার মার্কেট প্রাইস ছিল $936 মিলিয়ন। 2024 সালের মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী টেসলার পোর্টফোলিওতে এখনো $677 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন রিজার্ভে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রিপ্টোকারেন্সির সাথে গ্লোবাল ইকোনমির কি কানেকশন রয়েছে? কিভাবে ডিজিটাল কারেন্সি পলিটিক্স এবং ইকোনমিতে প্রভাব ফেলে? পলিটিক্যাল ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির প্রভাবের জলজ্যান্ত উদাহরণ পাবেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার সাথে ক্রিপ্টোকারেন্সির সম্পর্ক রয়েছে, যেটার কথা আমি প্রথমেই বলেছিলাম। বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা এতটাই
এতটাই যে বিভিন্ন স্তরের মানুষ বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির প্রতি পজিটিভ মনোভাব দেখিয়েছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করার কারণে ট্রাম্প ব্যাপক হারে ভোট পেয়েছে, অর্থাৎ প্রথমবারের মতো ইউএস প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের প্রভাব ফেলেছে। কিন্তু কেন মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চায়? ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ এই ভার্চুয়াল কারেন্সিগুলো আনঅথরাইজড। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো সিস্টেমের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। ভার্চুয়াল এই কারেন্সি ট্রানজেকশন করা হয় কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে, যেটার নাম ব্লকচেইন। এই টেকনোলজির ইমপ্রুভমেন্টের কারণে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা আরো সহজ হয়েছে। আমরা যখন ব্যাংকে অনলাইনে পেমেন্ট করি বা কোনো ধরনের ট্রানজেকশন করি, তখন আমাদের থার্ড পার্টির মাধ্যমে এই লেনদেনগুলো করতে হয়, অর্থাৎ এগুলা কেউ না কেউ মনিটর করে। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনার লেনদেন কেউ মনিটর করতে পারবে না, সবকিছু আপনার সামনে ঘটবে। অর্থাৎ কোথায় কি হচ্ছে, আপনি কাকে লেনদেন করছেন এবং যে এটা রিসিভ করছে, শুধুমাত্র তারাই এই বিষয় সম্পর্কে অবগত থাকবে। অন্য কেউ বা অন্য কোনো কোম্পানি এটাকে মনিটর করতে পারে না। বাস্তবে ক্রিপ্টোকারেন্সি কোনো অস্তিত্ব না থাকলেও এটা ব্যবহারে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যার কারণে ধারণা করা হচ্ছে ডিজিটাল এই কারেন্সি ভবিষ্যতে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। রিয়েল লাইফে ক্রিপ্টোকারেন্সির যেমন অস্তিত্ব নাই, ঠিক তেমনি রিয়েল লাইফে মেটাভার্সের কোনো অস্তিত্ব নাই। এই মেটাভার্স বিজ্ঞানীদের একটা যুগান্তকারী আবিষ্কার। আপনার যদি মেটাভার্স সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে এই সম্পর্কিত ভিডিওটা দেখে আসতে পারেন, যেটা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যেটা উপরে এবং নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, মূল আলোচনায় আসি। ক্রিপ্টোকারেন্সির ট্রানজেকশন অন্যান্য যে কোনো কারেন্সির ট্রানজেকশন থেকে অনেক বেশি দ্রুত হয়ে থাকে। যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে লেনদেন করা যায়। ব্যাংক বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো ক্রিপ্টোকারেন্সির লেনদেন মনিটর করা হয় না এবং ট্রানজেকশন কস্ট অনেক কম। তাই ক্রিপ্টোকারেন্সির উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এমনকি ক্রস ট্রানজেকশনও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সহজ হয়ে গেছে। এছাড়া ক্রিপ্টোকারেন্সির প্রাইভেসি এবং সিকিউরিটি সিস্টেম অন্য যে কোনো কারেন্সির থেকে বেশি স্ট্রং, যার কারণে অনেক বড় বড় কোম্পানি বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে ট্রানজেকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সম্প্রতি ইউকে বিটকয়েনের মাধ্যমে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিপ্টোকারেন্সির প্রভাব কিন্তু গ্লোবাল ইকোনমিতেও রয়েছে। হিউম্যান লাইফ ছাড়াও কোনো দেশের অর্থনৈতিক সমস্যা দূর করতেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। যে কোনো দেশের অর্থনৈতিক একটি বড় সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি। তবে এই সমস্যাকে সমাধান করতে ক্রিপ্টোকারেন্সি ব্যাপক পরিসরে বিকশিত হচ্ছে। মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি হয়তো ভাবছেন মুদ্রাস্ফীতির সাথে বিটকয়েনের আসলে বা ক্রিপ্টোকারেন্সির আসলে কি সম্পর্ক? আসলে বিটকয়েনের সংখ্যা নির্দিষ্ট করা থাকে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি বিটকয়েন কখনোই তৈরি করা হবে না। বিটকয়েনের চাহিদা বেড়ে গেলে এর মূল্য বৃদ্ধি পায়, আর এজন্যই বিশেষজ্ঞরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করাকে বেস্ট ডিসিশন বলে মনে করছে। বিগত এক দশকে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টরের সংখ্যা শুধু বেড়েই চলেছে। এছাড়া আরও কিছু সমস্যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সমাধান করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জব মার্কেটেও ক্রিপ্টোকারেন্সির পজিটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে পড়েছে। ব্লকচেইন সহ নতুন নতুন ইনভেনশনে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 2016 সাল থেকে নিয়ে 2017 সালের মধ্যে এমপ্লয়মেন্ট গ্রোথ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির উপর ভিত্তি করে অসংখ্য স্টার্টআপ কোম্পানি গড়ে উঠেছে। এটা যে কোনো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি অর্থনীতির মূল চালিকা শক্তি হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ডিজিটাল কারেন্সি ব্যবহারে অনেক সুবিধা থাকলেও বেশ কিছু লিমিটেশন রয়েছে। বর্তমানে মার্কেটে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেগুলোর মাত্র কয়েকটা কারেন্সির সাথে আমরা পরিচিত, অর্থাৎ আমাদের অজান্তে হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিজিটাল রেসে পার্টিসিপেট করছে। ডিজিটাল কারেন্সির এত অপশনের কারণে ইউজারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। টেকনোলজি নিয়ে যাদের নলেজ সীমিত, তারা বুঝতে পারবে না কোন কারেন্সিতে ইনভেস্ট করা উচিত। এতগুলো অপশনের মধ্যে আবার অসংখ্য ফেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যাদের মূল উদ্দেশ্যই থাকে স্ক্যামিং। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে। তবে ডিজিটাল এই কারেন্সি চুরি করতে হলে অবশ্যই টেকনোলজিতে যথেষ্ট স্কিল হতে হবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স সহ অ্যাডভান্স সব টেকনোলজি দিয়ে ক্রিপ্টোকারেন্সি বেসড প্ল্যাটফর্ম তৈরি করা হয়। ডিজিটাল কারেন্সিতে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ডিজিটাল অ্যাসেটের সিকিউরিটি। যদিও এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিকে অনিরাপদ বলে মনে করা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে টেকনোলজি যেমন আপগ্রেড হতে থাকবে, তেমনি ক্রাইমের সংখ্যাও বেড়ে যাবে। ডিজিটাল অ্যাসেটের সিকিউরিটি সিস্টেম যদি আরো স্ট্রং না করা হয়, তাহলে মানুষের ইনভেস্টমেন্ট ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ক্রিপ্টোকারেন্সির ইউজারের সংখ্যা যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলছে, সিকিউরিটি সিস্টেম আরো উন্নত না করা হলে ইউজারদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এ ধরনের কোনো বিপদে যেন না পড়তে হয়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও বিশ্বের অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সি সিস্টেমকে অ্যাডপ্ট করে নিয়েছে।
যখন কোনো নতুন টেকনোলজি তৈরি হয় তখন তার প্রভাব কিছুটা হলেও পরিবেশের উপরে পড়ে। ইকোসিস্টেমে ভারসাম্যহীনতা চলে আসার সম্ভাবনা থাকে। ক্রিপ্টোকারেন্সি ইলেকট্রিক ফরম্যাটে সংরক্ষিত থাকায় ডেটাগুলো খুব সহজে সংরক্ষণ করা যায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে উল্লেখযোগ্য আরও একটি সমস্যা হচ্ছে মাইনিং। বিটকয়েন মাইনিং করতে প্রচুর কম্পিউটার শক্তি ব্যবহার করা হয়। বিটকয়েন মাইনিং এমন একটি প্রসেস যেটার মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি করা হয় এবং ট্রানজেকশন করা হয়। বিভিন্ন কঠিন ক্রিপ্টোগ্রাফি পাজেল সলভ করার মাধ্যমে এই মাইনিং প্রসেস হয়ে থাকে। তাই মাইনিং প্রসেস পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। 2020 সালের শেষ দিকে এনভিডিয়া যখন তাদের RTX 3000 সিরিজ লঞ্চ করে তখন এই বিটকয়েন মাইনিংকারীদের জন্য গ্রাফিক্স কার্ডের দাম 1 থেকে 2 গুণ বেড়ে যায়। অর্থাৎ যে গ্রাফিক্স কার্ডের দাম 1 লক্ষ টাকা ছিল সেটা তখন প্রায় 2 লক্ষ টাকা হয়ে গিয়েছিল। কারণ RTX 3000 সিরিজ আগের গ্রাফিক্স কার্ডগুলো থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, যার ফলে 2021 সালের ফেব্রুয়ারি মাসে এনভিডিয়া RTX 3060 সিরিজে ইচ্ছাকৃতভাবে মাইনিং এর জন্য যে ক্ষমতাটা ছিল সেটা 50% কমিয়ে দেয়। কারণ এনভিডিয়া চাচ্ছিল যে তার গ্রাফিক্স কার্ডগুলা ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়, অর্থাৎ যারা গেমার বা যারা কাজ করে। এরপর এনভিডিয়া একই সাথে একটি বিশেষ ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রসেসর CMP উন্মোচন করেছিল, যা শুধুমাত্র মাইনিং করার জন্যই তৈরি করা হয়েছিল এবং এটা গেমিং এর জন্য ব্যবহৃত হবে না। এছাড়া ক্রিপ্টোকারেন্সি মাইনিং বিশেষ করে বিটকয়েনের জন্য ব্যবহৃত শক্তির উচ্চ খরচ সমালোচনার মুখে পড়েছে, কারণ এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে যা অনেকেই অপচয় হিসেবে দেখে। এছাড়া নেটওয়ার্ক সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ক্রিপ্টোকারেন্সি ইউজার যত বাড়তে থাকবে তত নেটওয়ার্কিং এর সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দীর্ঘ সময় নেটওয়ার্কিং সমস্যার কারণে কনজিউমাররা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। ক্রিপ্টোকারেন্সির ভ্যালু কখনোই নির্দিষ্ট থাকে না, মার্কেট ডিমান্ড অনুযায়ী আপ ডাউন করতে থাকে। আপনি নিশ্চয়ই এমন কোনো কারেন্সি ব্যবহার করতে চাইবেন না যেটা নির্দিষ্ট ভ্যালু নেই। সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি বড় সমস্যা হচ্ছে কনজিউমারের না থাকা। যেহেতু এই ধরনের ডিজিটাল কারেন্সি কোনো অথরিটি নিয়ন্ত্রণ করে না, তাই ক্রিপ্টোকারেন্সির উপর খুব সহজে মানুষ বিশ্বাস করতে পারবে না। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ মানুষ ইন্স্যুরেন্স পলিসিতে বিশ্বাসী। ক্রিপ্টোকারেন্সিতে ইন্স্যুরেন্স পলিসির কোনো ব্যবস্থা নেই। ভবিষ্যতে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কাজ করা হবে কিনা সেই বিষয়ে ধারণা করা যাচ্ছে না। ক্রিপ্টোকারেন্সি ফিনান্সিয়াল সিস্টেমের সাথে মানুষকে খাপ খাইয়ে নিতে আরো কয়েক বছর সময় লাগবে। হুট করে সবাই ডিজিটাল কারেন্সির উপর নির্ভরশীল হতে পারবে না। ডিজিটাল কারেন্সির প্রচলন যদি আরো বেড়ে যায় তাহলে মুদ্রার মান কমে যাবে। এই সবকিছু অ্যানালিসিস করে ধারণা করা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি গ্লোবাল ইকোনমিতে কিছুটা প্রভাব ফেলবে। তবে সম্পূর্ণ গ্লোবাল ইকোনমি ক্রিপ্টোকারেন্সির উপর ডিপেন্ড হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে এখন বলা যায় টেকনোলজির বিভিন্ন ইভলিউশন মানুষের জীবনযাত্রার মানকে আরো সহজ করে দিবে। ইলেকট্রিক গাড়ির মতো অবাক করা সব ইনভেনশন দিয়ে মানুষকে চমকে দিবে। তবে টেকনোলজির এসব ইনভেনশন মানুষের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে। ইলেকট্রিক গাড়ি থেকে নিয়ে শুরু করে মহাকাশে ভ্রমণ মানুষকে চমকে দিচ্ছে। পরবর্তী ভিডিও আমি ইলেকট্রিক গাড়ির উপরে করব, যেখানে আমি আপনাদের অজানা কিছু তথ্য দেব। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।